প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাস সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে দেশ নাটক প্রযোজিত নাটক পারো। নাটকটির রচনা ও নির্দেশনায় মাসুম রেজা। লালমাটিয়ার আর্ট বাংলা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ব্রাশ স্ট্রোকস অফ ফ্রেন্ডশিপ। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। এই তুই কি চাস? কি চাস তুই? তুই চাস না তোর বাপ রাজনীতি করুক? আব্বাকে অবসর নিতেছে। এক থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। একটা বললে আর একটা উত্তর দিস। হ্যাঁ, তোর জন্য আমার প্রতিদিন প্রতি মুহূর্তে কথা শুনতে হয়। কেন কেন শুনতে হয়? প্রত্যেকটা মুহূর্তে তুই তোর বাপরে নাজেহাল করিস, বারবার মানুষের সামনে ছোট করিস। কি চাস বল বল বল, তোকে বলতেই হবে। আম্মা, কার কাছে কি জানতে চাও তুমি? হ্যাঁ, কি বলবে? শুধু কি আব্বাকে নাজেহাল করে? আমাকে তো কম নাজেহাল করে না। তুমি আজকে আমার মাছ নিছো? একদম মেরে ফেলছে। মা দেখছো কি করছে? আমার মাছগুলো একদম মেরে ফেলছে। মাছ খালি পারলেই হয় না, মাছটা নিয়ে ফুর্তি করতে হয়। আমি করতেছি, আমার সঙ্গে মাছ ফুর্তি করতেছে। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ে রাঙিয়া, সে হারালো কোথায় কোন দূর অজানা। সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি। যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ে রাঙিয়া, সে হারালো কোথায় কোন দূর অজানা। সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি। রাত 9টা 30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি। শহর জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না। তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। শুভ দুপুর ভাইয়া।
শুভ দুপুর। কেমন আছেন? আম গুড, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। চমৎকার একটা আড্ডা দিব আজকে আমরা। শুরুতেই জানি যে এখন আসলে কি করা হচ্ছে বা কোন ধরনের কাজগুলো এখন বেশি করা হচ্ছে? অ্যাক্টিং এর মধ্যে আছি, হয়তোবা একটু ডিফারেন্ট প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। রিসেন্টলি চরকির জন্য একটা ওয়েব ফিল্ম করলাম 362436 নামে, রেজাউর রহমানের ডিরেকশন, আর দীপ্ত প্লের জন্য একটা ওটিটির কাজ চলছে। আচ্ছা, তার মানে কাজ নিয়ে তো ব্যস্ত সময় পার করছেন। হ্যাঁ, ডেফিনেটলি, মানে অ্যাক্টিং নিয়েই আছি, এছাড়া বড় পর্দা ছোট পর্দা সবকিছুর মধ্যেই আছি আর কি। মানে অ্যাক্টিংটাই মূল উপজীব্য করে বাকি কাজগুলো করা হচ্ছে। প্ল্যাটফর্মগুলো ডিফারেন্ট হচ্ছে। প্ল্যাটফর্মগুলো ডিফারেন্ট। অবসর সময়টা কিভাবে কাটান? আই ডু জিম। যখনই শুটিং থাকে আসলে জিম করা হয় না, সো আই ট্রাই টু মেনটেন দ্যাট। এছাড়া ফ্যামিলি টাইম, ওইটা আমার কাছে মনে হয় যে কোয়ালিটি টাইম আই গিভ টু মাই সেলফ। সো এই কাজ, স্ক্রিপ্ট পড়ি, ফ্যামিলিকে টাইম দিই, নিজেকে টাইম দিই, এভাবেই চলে যাচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পরিবারের মানুষজনদের মানে সাধারণত থাকে যে পরিবারের মানুষজন যায় তার ছেলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে বা তার মেয়েটি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে। যখন একজন অভিনেতা হয়ে তৈরি হয় এবং প্রতিষ্ঠিত এবং একজন সফল অভিনেতা হয়ে যায়, তখন আসলে পরিবারের জায়গা থেকে সেই সাপোর্টটা বা সেই আন্তরিকতার জায়গাটা কিভাবে পান আপনি? যখন স্ট্যাবলিশ হয়ে যায়, হ্যাঁ, এখন তো মোটামুটি বলা যায় আপনি একজন সফল অভিনেতা। যখন স্ট্যাবলিশ হয়ে যায় তখন তার কিছু বলার থাকে না। থ্যাঙ্কফুলি যে মানে আপনি মেনশন করলেন যে আই এম ডুইং গুড, মানে সফলতা হয়তোবা ধরতে পেরেছি। সো ওই জায়গা থেকে তো আসলে বলার কিছু নেই। ট্রাবলটা হতো তখন যখন দেখতাম যে আই কুডন্ট লিভ আপ টু মাই ড্রিম, তখন হয়তোবা বাসা থেকে অনেক চাপ আসতো। আচ্ছা, কি ধরনের চাপ বা কি বলেছে বাসা থেকে? আমার তো শুরু থেকেই আব্বু বলেছিল যে ব্যাংকার হ। মানে আই কাম ফ্রম আ বিজনেস ব্যাকগ্রাউন্ড। সো এই ব্যাংকার হওয়ার পিছনের কারণটা হচ্ছে যে ইউ লার্ন দ্য বিজনেস, সো পরবর্তীতে এসে দ্যাট বিকামস ইজি আর কি, যে বিজনেস করার ক্ষেত্রে। সো হি ওয়ান্টেড মি টু বি আ ব্যাংকার। আচ্ছা, বাট আমি তো হলাম না, অভিনেতা হলেন। এখন তো আমরা কিন্তু অনেক অভিনেতাকেই দেখছি যে অভিনেতা বা অভিনেত্রীদেরকে দেখছি পাশাপাশি তারা ব্যবসাটাও করছে। আপনার এই ধরনের কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, করতে পারলে তো ফ্যান্টাস্টিক। মানে আসলে দুইটা ব্যালেন্স করাটা ইম্পর্টেন্ট। ইট টেকস আ লট অফ কারেজ দুইটাকে সাইমালটেনিয়াসলি করতে। যদি করতে পারে তো ইটস অসম। আপনার ইচ্ছা আছে কিনা? ডেফিনেটলি, মানে আমি এখন যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, মানে ডেজ অফ ওয়ার্কিং যেটা বলে, ওয়ার্কিং ডেজ কমিয়ে দিয়েছি। সো ওভাবে আস্তে আস্তে হয়তোবা কোয়ালিটির দিকে যাব, হয়তোবা যে সময়টুকু হাতে পাবো অন্য কিছু করার চেষ্টা করব। সো ডিপেন্ডস আর কি। আচ্ছা, শৈশবের কোন স্মৃতিগুলোর কথা এখন খুব বেশি মনে পড়ে? আমি যদি অ্যাক্টর না হতাম, আমার কাছে মনে হয় যে আমি ক্রিকেটার হতাম। আই ওয়াজ আ ডাই হার্ড ফ্যান ক্রিকেটের। লুকায় লুকায় ক্রিকেট খেলতে চলে যেতাম, বাসা থেকে খুব মানা ছিল, তখন পড়াশোনার খুব চাপ ছিল। বাট আই ওয়াজ টল, সো আমাকে খুব দ্রুত পিক করতো যে টিমে খেলতাম অ্যাজ আ ফাস্ট বলার। সো তারা চেয়েছিল আমাকে যে সেভাবে ট্রেন আপ করতে, বাট আনফরচুনেটলি বাসা থেকে সাপোর্ট ছিল না। তারপরে প্যাশনের জায়গা আসে অ্যাক্টিং, সো ওইটাকেই ধরে রেখেছে আর কি। ছোটবেলার বন্ধুরা কি এখনো আছে না? এই যে আপনার যেহেতু আজকে সফল এবং একজন জনপ্রিয় অভিনেতার পর্যায়ে আপনি চলে এসেছেন, সুতরাং যে কোনো জায়গায় গেলে মানুষ আপনাকে চিনতে পারে বা এসে একটা ছবি তুলতে চায়, তো ছোটবেলার সেই বন্ধুগুলো কি এখনো পর্যন্ত আছে কিনা? ডেফিনেটলি আছে। মানে ইটস মাই ব্যাড লাক, আই কাম ফ্রম চিটাগং, সো দেখা যায় যে আমার আসলে খুব কম যাওয়া হয়েছে। বাট রিসেন্টলি আমার খুব মানে আমার হোম টাউনের প্রতি কেন জানি মানে আই এম ফিলিং নস্টালজিক, বা আমার কেন জানি ওখানে গিয়ে কিছু করার একটা ইচ্ছা জেগেছে। সো আমি এবারও বাসায় গেলাম, বললাম যে আমি মেবি 15 ডেজ এখানে থাকবো, 15 ডেজ এখানে থাকবো। I want to come back. But it's been 18 years on the run. So আমার কাছে এখন এই ফিলিংসটা আসছে যে I should be beside my parents and I should be in Chittagong. আচ্ছা, সো ওখানে থাকলে কিছু না কিছু তো করা। এখনো পর্যন্ত মিস করেন? আমি মিস করি। I started missing it badly now. আচ্ছা, প্রথম কবে সিদ্ধান্ত নিয়েছিলেন? প্রথমে বলছিলেন আপনি ক্রিকেটার হতে চান, কবে সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ অভিনেতাই আমি হব? ইট স্টার্টেড উইথ মডেলিং। আমি অ্যাক্টর হব, আই ডিডন্ট ফিল দ্যাট।
বাট একটা ইজ কাজ করতো। আমার আম্মু ফ্যাশন ডিজাইনিং করতেন তো তখন, সো উই ইউজ টু হ্যাভ মানে শি ইউজ টু হ্যাভ আ বুটিক ব্যাক দেন। সো এখনও ওখানে আম্মুর সাথে যেসব বুটিকগুলো ছিল, শৈল্পিক আরও কয়েকটা, আই ডোন্ট রিমেম্বার এভরিওয়ান, বাট ওরা এখনো কিন্তু সাস্টেন করে গেছে। আম্মু ডিউ টু শি ইজ আ হাউস ওয়াইফ, শি কুডেন্ট লাইক কন্টিনিউ, বাট ওখান থেকে শুরু ক্যামেরা ফ্রেন্ডলি হওয়া সেভাবেই। মানে মায়ের জন্যই প্রথম ক্যামেরার সামনে আসা বা অ্যাজ আ মডেল ইন আ ওয়ে যেমন ফ্যাশন শোগুলো যখন হতো না, যে ধরেন বিভিন্ন পত্রিকায় বাৎসরিক প্রতিযোগিতা, মানে অ্যাজ আ ডিজাইনার, তো ওখানে আম্মু দেখা যেত যে কস্টিউমগুলো দিত, তার বিভিন্ন বুটিক হাউস থেকে দেওয়া হতো। সো ওখানে যখন গিয়েছি তখন বললো যে তুমি তো লম্বা আছো, ওয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড দ্য শুট, তারপরে র্যাম্প শো। লম্বা হওয়ার প্রিভিলেজড। হ্যাঁ, ব্যাক দেন আর কি, তখন আসলে যাই না, লম্বা মানুষ এখন অনেক প্রচুর লম্বা ছেলে মেয়ে আছে কাজ করছে। তো ওভাবেই শুরু, ওই কিভাবে জানি ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেলাম। আই ডিডন্ট ফিল শাই। মানে আমার প্রথম নাটকের কথা যখন আমি মনে করি, আমি আমার প্রথম স্ক্রিন শেয়ার করেছি ফরিদি স্যারের সাথে, বাহ, ফেরদৌসী মজুমদারের, সেটাই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো অ্যাজ অ্যান অ্যাক্টর। বাহ। হ্যাঁ, সো এইগুলো আসলে যখন মনে করি তখন এতটুকু নার্ভাস হননি তখন ইভেন এত বড় অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করা হয়েছে, ইভেন মিতা রহমান উনি নাই আমাদের মাঝে, সো আই ডিডন্ট ফিল লাইক আই এম অ্যাক্টিং। আর ওই যে বললাম শুরু থেকে একটা ক্যামেরা ফ্রেন্ডলি ব্যাপার ছিল, সো হয়তো বা আই এম ভেরি শাই ওয়েন দ্য ক্যামেরা ইজ অফ। আচ্ছা, আর ক্যামেরা অন হলে আমার মনে হয় যে আই ডোন্ট ফিল দ্য শাইনেস। মানে ক্যামেরার সাথে যোগাযোগটা সুন্দর বা ভালো সেই জায়গাটা আমার কাছে মনে হয়। আচ্ছা, অভিনয়টা তো কখনো প্রাতিষ্ঠানিকভাবে শিখে আসেননি, তো যখন অভিনয় করতে গিয়েছেন তখন কি মনে হচ্ছে কোনো জায়গায় চ্যালেঞ্জেস ফেস করছেন, বা কি মনে হয় সেই জায়গাটাতে? নিজের প্রত্যেকটা মানুষের তাকে একটা সীমাবদ্ধতার জায়গা থাকে বা লিমিটেশন থাকে, তো আপনার ক্ষেত্রে সেটা কি? সীমাবদ্ধতা বলতে কি, এভরি ব্যারিয়ার্স তো আপনাকে ব্রেক ডাউন করতে হবে প্রথমে। আর অ্যাক্টিং ইজ অল অ্যাবাউট রিঅ্যাক্টিং, ইফ আই সে এখন আমার এক্সপিরিয়েন্সের থেকে। সো আপনার এভরিডে ওয়াজ মাই লার্নিং এক্সপিরিয়েন্স। আমার সেটটা ছিল আমার মঞ্চ, আমার ক্লাসরুম। সো আমি আসলে অনেক গুণী গুণী অভিনেত্রীদের সাথে কাজ করতে পেরেছি, বড়জনদের সাথে, তো ওভাবে আমার শেখা। আর সেকেন্ডলি হচ্ছে এখনও শিখছি। সো এভরি ডে ইজ আ লার্নিং প্রসেস, ইট ইজ আ লার্নিং প্রসেস, ঠিক আছে? কারণ আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত অ্যাক্টিং প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, প্রোডাকশন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, স্ট্যান্ডার্ড চেঞ্জ হচ্ছে। আমরা আসলে এখন ইন্টারনেটের কারণে ওয়ার্ল্ড সিনেমা দেখতে পাচ্ছি, সো আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, এবং ওইটার সাথে আসলে কিভাবে আপনি তাল মিলিয়ে যাবেন এবং কোয়ালিটি এনশিওর করবেন, সেটা আসলে প্রতিটা মানুষের, মানে কম্পিটিশনের পরিধিটা অনেক বড় হয়েছে ডেফিনেটলি, মানে আমাদের এখানেও। তো আপনি যেমনটি বলছিলেন যে অনেক প্ল্যাটফর্মে এখন কাজ হচ্ছে, তো সেই জায়গাতে অভিনয় জায়গাটা কি পরিবর্তন এসেছে? আপনি কিভাবে অভিনয় করছেন, সেই আপনি যদিও বলছিলেন যে অভিনয় পুরোটাই রিয়াকশন, কিন্তু তারপরও যেহেতু প্ল্যাটফর্ম অনেকগুলো হচ্ছে, গল্প ভিন্ন ভিন্ন আঙ্গিকের গল্প আমরা এখন পাচ্ছি ওটিটি প্ল্যাটফর্মে, আমরা অনেক অন্য ধরনের একটু অন্য প্রকৃতির গল্পগুলো পাচ্ছি, যেগুলো আমরা সাধারণত টেলিভিশন মিডিয়াতে এতদিন দেখে আসিনি। অভিনয় ধরনটা কি পরিবর্তন? হ্যাঁ, ডেফিনেটলি অভিনয় ধরনও চেঞ্জ হয়, সময়ে সময়ে অনেক কিছু চেঞ্জ হয়, ওটা অ্যাডাপ্টেশনটা অনেক ইম্পর্টেন্ট একদম, এবং ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে, এবং অনেক ধরনের থিওরি আছে, মানে অ্যাক্টিং তো একটা ফরম্যাটে হয় না, অনেক ফরম্যাট আছে। সো আপনি কোন ফরম্যাটটা করবেন বা কোনটা চলছে সেটা আসলে ডিপেন্ড করে আর কি, আপনি গল্পটা কিভাবে বলতে চান সেটার উপরও ডিপেন্ড করে। কোনো স্ক্রিপ্ট যখন আপনার কাছে আসে তখন আপনি কোনটাকে প্রাধান্য দেন নির্বাচন করার ক্ষেত্রে? গল্প। আচ্ছা, মানে সেখানে চরিত্রটা তো ম্যাটার করে নিশ্চয়ই। গল্প ঠিক থাকলে সবকিছু ঠিকঠাক মানে হয়ে যায়, তো মেইন হচ্ছে গল্প। লাভলু ভাই একটা কথা বলেছিলেন, আমি ওনার সাথে কাজ করেছি অনেক আগে, অবশ্য অনেক দিন হয়ে গেছে। সালাউদ্দিন লাভলু ভাই অ্যাজ আ ডিরেক্টর, অ্যাক্টর হিসেবে ওনার সাথে প্রচুর কাজ করা হয়েছে। তো উনি বলেছিলেন যে আসলে যে জমিতে আসলে তুমি মানে চাষ করবা, সেটা যদি আসলে
ফার্টাইল না হয় তাহলে সারাদিন আসলে ওখানে পরিশ্রম হাল চাষ করলেও করে লাভ সেটা নেই, বৃথা। সো ওইটাই আসল, গল্পটাই আসল, প্লটটা আসল। আচ্ছা, ওটিটিতে তো এখন কাজ করা হচ্ছে, গল্পগুলো যেটা বলছিলাম যে একটু অন্য ধরনের গল্প, এবং সেখানে আসলে কোনো কাটিংয়ের বিষয় নাই, বা যেটা বলা যেতে পারে আমরা অন্যান্য ক্ষেত্রে যেগুলো দেখি যে অনেক রুচি জায়গাগুলোকে প্রাধান্য দিয়ে তারপরে নিজস্ব চিন্তা ভাবনা বা স্বাধীনতার জায়গা থেকে সবাই গল্পগুলো উপস্থাপন করছে। তো সেটা কি আপনি মনে করেন একজন অভিনেতার জায়গা থেকে যে সেটা আসলে কতটুকু আমাদের পরিবেশের জন্য কিংবা সামাজিকতার সেই জায়গাগুলো থেকে কতটুকু আসলে ইতিবাচক প্রভাব পড়ছে? দেখেন, আমরা যারা শিল্প চর্চা করি আমরা কিন্তু যোদ্ধা, আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি সমাজকে। হ্যাঁ, সো আমাদেরকে অনেক সময় সমাজের জন্য যেটা পজিটিভ সেটাও করতে হয়, সমাজকে আসলে দেখানোর জন্য আঙ্গুল দিয়ে সেই প্রজেক্টটা করতে হয় বা করা উচিত। হ্যাঁ, সো আমার মনে হয় যে যারা যারা আছেন তারা কিন্তু ভালোর জন্যই ওখানে আছেন, ডিসিশন মেকারস যারা আছেন। সো আমার কাছে মনে হয় যে এক্সপেরিমেন্টাল হবে, অনেক কাজই এক্সপেরিমেন্টাল হবে, সেটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে হয়তো, বা সেই কারণে আমরা অ্যাকসেপ্ট করতে দেরি করছি। কিন্তু একটা পয়েন্টে কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলবো, কারণ হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইন্টারন্যাশনাল কন্টেন্ট দেখতে দেখতে অভ্যস্ত এখন। সো কেন আমরা আমাদের এখানে ওই বাধাটা রাখবো? সব রকমের কন্টেন্টই হওয়া উচিত। দেখবেন কি দেখবেন না সেটা তো আসলে ভিউয়ার্স এর চয়েস। এখন ধরেন আমরা তো ওটিটির কথা বললাম, তাই না? এখন ফেসবুকে কি কোনো রেস্ট্রিকশন আছে? যে যার মতো বাসা থেকে কিন্তু কন্টেন্ট আপলোড করছে, তো সেটা কি আপনি দেখতে চাইলেও ফিডে আসছে, দেখতে না চাইলেও কিন্তু ফিডে চলে আসছে, ভাইরালও হচ্ছে। সো এখন ওই স্বাধীনতা তো দিতে হবে। আচ্ছা, আপনি এখন কোন প্ল্যাটফর্ম নিয়ে বেশি ব্যস্ত? ওটিটি নিয়ে বেশি কাজ করা হচ্ছে কি? ওটিটি করছি, হ্যাঁ, এন্ড ফিল্মও করছি একটা। আচ্ছা, একটু শুনি ফিল্মের কথা, যে সেটা কাজ কি শেষ নাকি এখনো চলছে? না, ওইটা রানিং আছে। আমরা একটা লট করেছি। আমার ফিল্মের নাম হচ্ছে রঙ্গনা, এন্ড এটা শাবনূর আপু কামব্যাক ফিল্ম। উনি 8-9 বছর পরে কামব্যাক করলেন ফিল্মে, এবং এটা নিয়ে আমি খুব আশাবাদী। এখানে আপনার চরিত্রটা কি, বা গল্পের যদি একটু হালকা ধারণা দেয়া যেত আমাদেরকে? এখানে আই এম প্লেইং ওয়ান অফ দ্য প্রোটাগনিস্ট, আমি এতটুকু বলবো। শাবনূর আপুর উপরেই গল্প, আই এম প্লেইং ওয়ান অফ দ্য প্রোটাগনিস্ট। এখানে বাবু ভাই আছে, ফজলুর রহমান বাবু ভাই আছে, বর্দা মিঠু আছে, মনিরা মিঠু আপা আছে, এবং আরও অনেকে আছেন আমাদের নাটকে, যাদের সাথে আমি কাজ করেই বড় হয়েছে বলতে পারি। ইটস লাইক মাই ফ্যামিলি। সো যেহেতু কামব্যাক ফিল্ম, শাবনূর আপুর একটা ইন্টারেস্ট থাকে সব দর্শকদের, এবং আমার কাছে যেহেতু আমি রেগুলার নাটক করি, সো আমার কাছে মনে হচ্ছে গল্পের জায়গা থেকে আমার দেওয়ার আছে দর্শকদেরকে, একটু ডিফারেন্ট ভাবেই দিতে পারবো। শেডস আছে, হ্যাঁ, প্রতিটা ক্যারেক্টারের সাথে রিলেশনসগুলো ডিফারেন্ট এখানে, যে কয়েকটা আমি নাম বললাম আর্টিস্টদের। সো আছে, মানে এমন প্রেডিক্টেবল এক গল্প হবে না। আচ্ছা, বড় পর্দায় কাজ তো একটা অন্যরকম উপলব্ধি বা অনুভবের জায়গা, তো আমরা আপনাকে সচরাচর বড় পর্দায় দেখি না, এর কারণটা কি? আমি আসলে মন থেকে ওভাবে চাইনি। মানে কেন? এটা আমি ব্যস্ত ছিলাম, আমি মনে করছিলাম যে আমি আগে যেটা করছি, যে জায়গায় কাজ করছি, সেটাতে আরেকটু বেশি দক্ষ হই আগে। সো ওই জায়গা থেকে হয়তো বা চাওয়াটা হয়নি। তো 2023-তে আমি মন থেকে চাচ্ছিলাম যে এবার একটু সিরিয়াসলি 3-4টা ফিল্মে আমি চুক্তিবদ্ধ হই, বা আমি আমার হাতে নিই, বা যদি করা যায়। সো সাডেনলি আমার হচ্ছে ওয়েব ফিল্মটা আসলো চরকির, অ্যান্ড খুব ভালো দাঁড়িয়েছে। অ্যান্ড রঙ্গনাটাও সাডেনলি, আই ডোন্ট নো দ্য প্রডিউসার ইভেন, কাউকে চিনতাম না। সো এটাও ভাবে আসলো শাবনূর আপুর সাথে একটা প্রজেক্ট, সবকিছু মিলে চাইতে হয় মনে হয়, চাইলে তখন পাওয়া যায়, চাইলে মনে পাওয়া যায়। তো চাইনি, হয়নি, বাট এটা আমার থার্ড ফিল্ম হবে, মানে শুটিং করছি ওইভাবে থার্ড ফিল্ম হবে। I've been unlucky here, আমি যদি বলি যে আমার প্রথম ফিল্মটা আসলে ডাবিংও শেষ, ওটা রিলিজ পাইনি, ওটা ভার্সেটাইল মিডিয়া থেকে ছিল, আদনান আরশাদ ভাইয়ের প্রোডাকশন।
সাইফ চন্দন বানিয়েছিলেন, ওইটা রিলিজ পায়নি সামহাও, ওটা ডাবিংও শেষ। সেকেন্ড প্রজেক্টটা রায়হান রাফিদ ছিল করোনার আগে। হ্যাঁ, সো ও তো অনেক ভালো, লাস্ট সিনেমা তুফান দেখলাম, তার আগে সুরঙ্গ দেখলাম, নিশো করলো। সো ওটারও 3-4 বছর আগে হয়তো বা আমারটা রিলিজ পেতো যদি ঠিকঠাক মতো শেষ করতে পারতাম, বাট ডিউ টু করোনা সবকিছু থেমে গেছে, ওখানেই আছে। আচ্ছা, সিনেমা হলগুলোতে যে চলচ্চিত্রগুলো মুক্তি পায়, মানে মূলধারার যে চলচ্চিত্র এবং ওয়েব ফিল্ম, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? বা আপনি কাজ করার ক্ষেত্রে কোনো পার্থক্য পান কিনা? অ্যাক্টিং ওয়াইজ কোনো পার্থক্য নেই। সিনেমা ইজ অলওয়েজ লার্জার দ্যান লাইফ, বাট আমাদের এখন ওয়েব ফিল্মগুলোও কিন্তু কম্পিটেবল। হ্যাঁ, একদম। এবং এখন তো ওয়েব ফিল্মগুলোকেও, যেমন আগন্তুক সম্ভবত ওই যে শ্যামল মাওলার যে একটা সিনেমা রিলিজ পেল, ওটা কিন্তু ওয়েব কন্টেন্টই ছিল। জি। সো এখন কিন্তু আপনি ওই স্ট্যান্ডার্ড বলেই রিলিজ দিতে পারছেন। তো সিনেমা অ্যাকচুয়ালি আমাদের এখানে তো নাটক আছে, বাইরের দেশে তো আসলে নাটক নাই, উই কল ইট আ ফিল্ম, হয়তো একটা শর্ট ফিল্ম বা একটা ফুল লেন্থ কমার্শিয়াল ফিল্ম। সো ফিল্মের আসলে কোনো নিজস্ব ভাষা নেই যে এইভাবেই হতে হবে, এই প্যাটার্নে বা এই ফর্মুলায় হতে হবে। স্ট্যান্ডার্ডাইজেশন অনেক বেড়েছে। সো ওটিটিতে যে কাজগুলো করা হচ্ছে, উই ক্যান কল ইট আ ফিল্ম অ্যাকচুয়ালি। আমরা চাইলে কিন্তু থিয়েটার রিলিজ দিতেই পারি। সেটাই। কিন্তু দর্শকদের যে গ্রহণযোগ্যতার যে বিষয়টা বা দর্শকদের অ্যাপ্রিসিয়েশনের যে জায়গাটা, সেটা কি আলাদা রকম? আমাদের উই হ্যাভ আ ভেরি অ্যাপ্রিশিয়েটেবল দর্শক, আমাদের ভিউয়ার্সরা অনেক 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 ভালো। আমি পরমব্রতর একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি বলছিল যে উই আর ব্লেসড যে আমাদের কন্টেন্ট আমরা সেলিব্রেট করি। ঠিক আছে, কোনো কন্টেন্ট যদি আসে, মোশাররফ ভাইয়ের হোক, চঞ্চল ভাইয়ের হোক, আমার কন্টেন্ট, ইভেন আমার ফ্যান্সরা সেলিব্রেট করে। সবার ফ্যান্সরা, সবার দর্শকরা বা বাংলার নাটক সিনেমার যারা দর্শক আছে, আমরা কিন্তু সেলিব্রেট করতে জানি। সো আমাদের দায়িত্ব হচ্ছে এখন ভালো ভালো কন্টেন্ট দেওয়া শুধু। অনেক মেধা আছে, সেই মেধাগুলোকে ব্যবহার করতে হবে কিভাবে, সেই জায়গাটা নিয়েও মনে হয় কাজ করা একটু দরকার। সেটা আছে ইন্ডাস্ট্রিতে। আসলে হয় কি যে একটু তো ডিসব্যালেন্স হতেই পারে, ওই জায়গাগুলোকে আসলে কারেকশন করলেই ইটস আ বিউটিফুল প্লেস টু ওয়ার্ক। একদম। আগামী দিনের পরিকল্পনা কি বা কি চিন্তা করছেন? ওই যে বললাম, আমি হয়তোবা একটু চিটং এ সময় দিব। ওইটা ইন্ডাস্ট্রি রিলেটেডও হতে পারে। আচ্ছা, আমার এটা ছাড়াও হতে পারে অ্যাক্টিং এর সাথে বা মঞ্চ, ইট ক্যান বি এনিথিং। আমি চিটং এ সময় দিতে চাই, অ্যাজ ওয়েল এস আমার এখানের ব্যস্ততা তো আছে। একটা লম্বা সময় অভিনয় করতে করতে একটা সময় গিয়ে মনে হয় না যে আমি এখন নির্মাণেও কাজ করতে পারি, ডিরেকশনে কাজ করতে পারি, সেই ভাবনাটা কি কাজ করে কখনো আপনার? না, এখনো করছেন। তার মানে অতি শীঘ্রই আমরা আপনাকে বড় পর্দায় দেখতে যাচ্ছি এবং নিয়মিত হবেন বলে আশা করি। ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। অবশ্যই। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া, আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।